নমস্কার বন্ধুরা, আমি শামসুদ্দিন এবং আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি চলে এসেছি আগামী ২৯ তারিখ উচ্চ মাধ্যমিকের ভূগোল বিষয়ের যে পরীক্ষা হবে, সেই পরীক্ষায় আসার মতো একটা গুরুত্বপূর্ণ প্রশ্নের আলোচনা করব নিয়ে। প্রশ্নটা হচ্ছে, নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত বলতে কী বোঝো এবং এর জীবনচক্রের পর্যায়গুলি আলোচনা করো। এটা কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, আসার সম্ভাবনা অনেকটাই বেশি আছে। তোমরা অলরেডি হয়তো অনেকেই করে নিয়েছো বা অনেকে হয়তো বুঝতে পেরেছো, কিন্তু যারা এখনও ভালো করে ঠিকঠাকভাবে বুঝতে পারোনি তাদেরকে অবশ্যই বলবো যে আমার চ্যানেলে যে ভিডিওটা, এই আজকে যে ভিডিওটা দিচ্ছি, এটা প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা ভালো করে দেখবে। তাহলে তোমাদের যদি কোথাও কিছু সমস্যা থেকে থাকে, অর্থাৎ ঠিকঠাক বুঝতে না পারো, ভিডিওটা দেখলে তোমরা সেটা বুঝে উঠতে পারবে এবং এটা তোমাদের জন্য অনেকটাই কাজে লাগবে। এরপরেও যদি কিছু সমস্যা থেকে থাকে, আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করবে, আমি তার উত্তর দিয়ে দেবো। আর সেই সঙ্গে বলে রাখি যে পরীক্ষাতে আসার মতো অনেকগুলো বড় প্রশ্নের সাজেশনস আমি অলরেডি আমার চ্যানেলে দিয়ে রেখেছি। তার একটা লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তোমরা চাইলে সেখান থেকে ভিডিওটা দেখে প্রশ্নগুলো দেখে নিতে পারো। এই প্রশ্নগুলো আমি যেগুলো সাজেশনস দিয়েছি, অনেকগুলো প্রশ্নই কিন্তু তোমরা পরীক্ষাতে কমন পেয়ে যাবে। তো চলো আমরা ভিডিওটা আরম্ভ করার আগে বলে রাখি যে যদি আমার চ্যানেল তোমাদের ভালো লেগে থাকে, অর্থাৎ চ্যানেলে যারা নতুন, তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, লাইক করবে, কমেন্ট করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে নেবে। তাই আবার বলছি, ভিডিওটা প্রথম থেকে তোমরা শেষ পর্যন্ত ভালো করে দেখো এবং কিছু সমস্যা থাকলে আমাকে কমেন্ট করবে, কমেন্টের মধ্যে তার উত্তর আমি দিয়ে দেবো। তাহলে চলো আর দেরি না করে আমরা ভিডিওটা আরম্ভ করি। চলো বন্ধুরা, তাহলে দেখি। দেখো, নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতে আমি এখানে একটা ছবি এঁকে রেখেছি। এটা তোমরা দেখো ক্লাস 6এও পড়েছো, 8এও পড়েছো, 10এও পড়েছো। 10এ কী লেখা আছে? এটা দেখো একটা বায়ুচাপ বলয়। তাহলে এখন প্রশ্ন আসবে, আমি নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত বোঝাতে গিয়ে বায়ুচাপ বলয় কেন বলছি। দেখো, বায়ুচাপ বলয় কিন্তু এই নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের সঙ্গেই সম্পর্কিত, অর্থাৎ বায়ুচাপ বলয়ের জন্য কিন্তু এই নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের সৃষ্টি। তাহলে আগে আমাদেরকে জানতে হবে যে নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত কত ডিগ্রি অক্ষাংশে তৈরি হয়। 30 ডিগ্রি থেকে 65 ডিগ্রি উত্তর এবং দক্ষিণ অক্ষাংশের মধ্যে কিন্তু নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের সৃষ্টি হয়। নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের সৃষ্টির জন্য তাহলে দেখো বায়ুচাপ বলয় কি? বায়ুচাপ বলয় আমরা জানি যে 3টে নিম্নচাপ বলয় থাকে এবং 4টে উচ্চচাপ বলয় থাকে। বায়ুপ্রবাহ সাধারণত কি কর্কটীয় মকরীয় উচ্চচাপ বলয় থেকে নিরক্ষীয় নিম্নচাপ বলয় দিকে যায়, আবার কর্কটীয় উচ্চচাপ বলয় থেকে সমীরবৃত্ত প্রদেশীয় এবং কুমেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয় দিকে বায়ুপ্রবাহ প্রবাহিত হয়। তাহলে এখানে নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতটা কোন জায়গায়, অর্থাৎ নাতিশীতোষ্ণ অঞ্চল? দেখো, 23.5 ডিগ্রি উত্তর থেকে 66.5 ডিগ্রি উত্তর মধ্যে এই পোর্শনটাই, এবং দক্ষিণ দিকে 23.5 ডিগ্রি দক্ষিণ থেকে 66.5 ডিগ্রি দক্ষিণের মধ্যে এই পোর্শনটাই সাধারণত কি আমাদের নাতিশীতোষ্ণ অঞ্চল অবস্থিত। তাই নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের সংজ্ঞাতে বলা আছে যে কি, সাধারণত যেই বায়ুপ্রবাহ কি হয়, যে 30 থেকে 65 ডিগ্রি উত্তর ও দক্ষিণ অক্ষাংশের মধ্যে, যেখানে সাধারণত দুটো বায়ু, কি কি? একটা হচ্ছে তোমার উষ্ণ বায়ু এবং আর একটা হচ্ছে শীতল বায়ু। এই দুটো বায়ুপ্রবাহ যখন পরস্পরের সঙ্গে সামনাসামনি সংঘর্ষে উপলুপ্ত হয়, তখনই নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের সৃষ্টি হয়। তাহলে কি হচ্ছে দেখো না, বায়ুপ্রবাহ অর্থাৎ কর্কটীয় উচ্চচাপ বলয় থেকে সাধারণত এখানে কি হয়, যে আমরা জানি যে আগেও পড়েছি রবিমার্গের কথা, সেখানে কি ছিল যে সূর্যের সাধারণত দুটো গমন হয়। একটা কি হয়, একটা উত্তরায়ণ অর্থাৎ উত্তর দিকে কিরণ দেয় লম্বভাবে, আর একবার হচ্ছে দক্ষিণায়ন অর্থাৎ দক্ষিণ দিকে। তাহলে যখন সাপোজ ধর যখন উত্তর দিকে লম্বভাবে কিরণ দেবে, তখন উত্তরের যে অংশগুলো সেদিকে লম্বভাবে কিরণ পাবে, ফলে দিকে উষ্ণতা বেশি। আবার যখন দক্ষিণ দিকে কিরণ দেবে, তখন দক্ষিণগুলোর উষ্ণতা বেশি থাকবে। এই উত্তরায়ণ ও দক্ষিণায়নের ফলেই কিন্তু এই বায়ুচাপ বলয়গুলো স্থান পরিবর্তন হয়। এই জন্যই যখন কর্কটীয় উচ্চচাপ বলয় থেকে বায়ুপ্রবাহ সাধারণত যখন সমীরবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে যায়, তখন এখানে কি বায়ু যায়? এখানে সাধারণত যে বায়ুটা যাচ্ছে সে হচ্ছে উষ্ণ বায়ু। এই উষ্ণ বায়ু কি হচ্ছে, উত্তর গোলার্ধের ডান দিকে, অর্থাৎ কি যখন যাবে তখন কোন দিক দিয়ে প্রবাহিত হবে? পশ্চিম দিক দিয়ে প্রবাহিত হচ্ছে সাধারণত এটা। আর দক্ষিণ গোলার্ধে থাকে একইভাবে ওই মকরী উচ্চচাপ বলয় থেকে কুমেরুবৃত্ত প্রদেশীয় বলয় দিকে যখন বায়ু যায়, অর্থাৎ এখানে কি নাতিশীতোষ্ণ অঞ্চলে বায়ু প্রবাহিত হয়। তাহলে এই বায়ুতে এই দুটো বায়ু হচ্ছে কি বায়ু? উষ্ণ বায়ু। আর একটা কোন বায়ু আছে? সমীর উচ্চচাপ এবং কুমেরু উচ্চচাপ যেখানে আছে, এখান থেকে সাধারণত কোন বায়ু আসে? শীতল বায়ু আসে। শীতল বায়ু আসে কোথায় প্রবাহিত হচ্ছে? এই নাতিশীতোষ্ণ অঞ্চলে আসে। অর্থাৎ এখানে তাহলে দুটো বায়ু পরস্পর মুখোমুখি সংঘর্ষে উপলব্ধ হচ্ছে। একটা হচ্ছে তোমার উচ্চচাপ অর্থাৎ মেরু অঞ্চল থেকে শীতল বায়ু, এবং ক্রান্তীয় অঞ্চল থেকে কি বায়ু যাচ্ছে? সাধারণত উষ্ণ বায়ু। তাহলে এই দুটো বায়ুর মিলিত অঞ্চলের ফলেই কিন্তু এই যে নাতিশীতোষ্ণ অঞ্চল, অর্থাৎ 23.5 থেকে 66 মধ্যবর্তী অঞ্চলে, এখানেই নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের সৃষ্টি হয়।
এই গেল হচ্ছে বায়ুচাপ বলয়ের সঙ্গে ঘটনা। তাহলে আমরা জানলাম যে নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত কাকে বলে এবং বায়ুচাপ বলয়ের সঙ্গে কীভাবে সম্পর্কিত। এবার আসি নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের যে পর্যায় সম্পর্কে, অর্থাৎ নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের উৎপত্তি সংক্রান্ত মতবাদ। এই নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের উৎপত্তি সংক্রান্ত সাধারণত দুটো মতবাদ এখানে উল্লেখযোগ্য। একটাকে তোমার বলা হয় থেকে মেরু সীমান্ত মতবাদ, মেরু সীমান্ত মতবাদ, আর 2 নম্বর হচ্ছে তোমার ব্যারোক্লিনিক মতবাদ, ব্যারোক্লিনিক মতবাদ। এই দুটো কিন্তু গুরুত্বপূর্ণ, কিন্তু আমাদের নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের ক্ষেত্রে সব থেকে যেটা কাজে লাগে বা যেটা মানে গ্রহণযোগ্য, বেশি অ্যাপ্লিকেবল, সেটা হচ্ছে কোনটা? মেরু সীমান্ত মতবাদ। মেরু সীমান্ত মতবাদে কে ধারণা দিয়েছিলেন? এখানে ধারণা দিয়েছিলেন বার্কনেস। ঠিক আছে, তিনি কি বলেছিলেন? মেরু সীমান্ত মতবাদে বার্কনেস বলেছিলেন যে মেরু সীমান্ত মতবাদে বার্কনেসের ধারণা হচ্ছে কি, এই মূল কথা হচ্ছিল যে মেরু উচ্চচাপ বলয়ের মেরুবায়ু এবং ক্রান্তীয় উচ্চচাপ বলয়ের উষ্ণবায়ু দুদিক থেকে এসে পাশাপাশি যখন অবস্থান করে এবং একটা সীমান্তের সৃষ্টি করে, ঠিক আছে, এবং তখনই সাধারণত একটা উষ্ণ বায়ুপুঞ্জ এবং শীতল বায়ুপুঞ্জ থাকে। তো দুটো বায়ুপুঞ্জর চক্রাকারে মিলনের ফলেই কিন্তু কী তৈরি হয় না, নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের উৎপত্তি হয়। এটা গেল মেরু সীমান্ত মতবাদ। আমাদের যে নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের আজকে যেটা পূর্ব পর্যায়, ওই একইভাবে অর্থাৎ এই মেরু সীমান্ত মতবাদটাকে ধারণা করে বা এর ধারণার উপর ভিত্তি করে সাধারণ নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদটা এসছে, তাই এটাই হচ্ছে বেশি গ্রহণযোগ্য। ব্যারোক্লিনিক মতবাদ সম্পর্কে পরবর্তী ভিডিওতে আলোচনা করব। তো চলো এবার দেখা যাক নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের পর্যায়গুলি। তাই দেখো, প্রথমে হচ্ছে নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদের প্রথমে যেটা আসে সেটাকে আমরা কি বলবো? প্রথম পর্যায়। প্রথম পর্যায়ে দেখো কি হয়। প্রথম পর্যায়ে যেটা তৈরি হচ্ছে যে সাধারণত কি বললাম যে প্রথমে দুটো বায়ুপ্রবাহ আসবে। একটা কি বায়ুপ্রবাহ? একটা হচ্ছে তোমার উষ্ণ বায়ু আর একটা আসবে শীতল বায়ু। তাহলে কি হয় না, পাশাপাশি কিন্তু দুটো বায়ু এখানে প্রবাহিত হয়। তো দেখো, আচ্ছা এখানে আমি বলে দিই, লাল কালিতে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের বেশ, দেখো লাল কালিতে যেটা দেখাবো সেটা হচ্ছে উষ্ণ বায়ু এবং এই নীল কালিতে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে শীতল বায়ু। তাহলে প্রথম পর্যায়ে অর্থাৎ কি তৈরি হয় এখানে, যে মেরু অঞ্চল থেকে কি বায়ু আসে? মেরু অঞ্চল থেকে সাধারণত শীতল বায়ু, মেরু অঞ্চল থেকে শীতল বায়ু আসছে। কোন দিক থেকে কোন দিকে? পূর্ব দিক থেকে পশ্চিম দিকে প্রবাহিত হচ্ছে। এবং ক্রান্তীয় উচ্চচাপ অঞ্চল থেকে কি বায়ু যাচ্ছে না, পশ্চিমা বায়ুপ্রবাহ যেটা যায় সেই বায়ুটা সাধারণত কি বায়ু? উষ্ণ বায়ু। আচ্ছা, উষ্ণ বায়ু যদি হয় এটা কি হবে? আর্দ্র হবে। আর শীতল বায়ুটা হবে সাধারণত কি? শুষ্ক বায়ু। দেখো তাহলে কি পেলাম, যে প্রথম পর্যায়ে কি তৈরি হচ্ছে, নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত সৃষ্টির প্রথম পর্যায়ে হচ্ছে দুটো বায়ু প্রবাহিত হবে। একটা হচ্ছে উষ্ণ বায়ু আর একটা হবে শীতল বায়ু। কোন দিক থেকে আসবে? তাহলে মেরু বায়ু অর্থাৎ মেরু অঞ্চল থেকে আসবে শীতল বায়ু এবং শুষ্ক। কোন দিক থেকে না, পশ্চিম দিক থেকে, পূর্ব দিক থেকে পশ্চিম দিকে যাবে। আর যেটা হচ্ছে তোমার কি বলবো, উচ্চচাপ অঞ্চল থেকে অর্থাৎ ক্রান্তীয় উচ্চচাপ অঞ্চল থেকে গেল কি বায়ু? উষ্ণ বায়ু। কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে? পশ্চিম দিক থেকে পূর্ব দিকে প্রবাহিত হচ্ছে। এই দুটো বায়ু পাশাপাশি প্রবাহিত হওয়ার জন্য এদের মধ্যবর্তী অংশে কি হয়, একটা অদৃশ্য প্রাচীরের সৃষ্টি হয়। যে প্রাচীরটা কিন্তু হালকা, মানে একদমই অদৃশ্য প্রাচীর। এই যে প্রাচীর সৃষ্টি হলো এই বায়ু প্রাচীরকে তখন সেটাকে বলা হয় থেকে কি আমাদের সীমান্ত। অর্থাৎ এই পর্যায়ে কিন্তু কি আমাদের সীমান্ত সৃষ্টি হয়। তাই এই যে সীমান্ত সৃষ্টি হলো একে কি বলা হয়? ফ্রন্টোজেনেসিস। এটা কিন্তু তোমরা জেনে রাখবে, পরীক্ষায় শর্ট কোশ্চেন আসে ফ্রন্টোজেনেসিস কি, তখন বলতে হবে সীমান্ত সৃষ্টির পর্যায়, সেই পর্যায়কে বলা হয়ে থাকে ফ্রন্টোজেনেসিস। তাহলে প্রথম পর্যায়ে ভালো করে বুঝে নাও কী হলো, যে সাধারণত দুটো বায়ু প্রবাহিত হলো। কি, একটা শীতল বায়ু কোন দিক থেকে আসে? মেরু অঞ্চল থেকে আসছে, যে সেটা প্রবাহিত হচ্ছে। আর একটা কী যায় না, ক্রান্তীয় বা উপক্রান্তীয় পশ্চিমা বায়ুপুঞ্জ কি যাচ্ছে পশ্চিম দিক থেকে পূর্ব দিকে প্রবাহিত হচ্ছে।
দিয়ে উষ্ণবায়ু এবং শীতলবায়ু পাশাপাশি প্রবাহিত হওয়ার জন্য এদের ঠিক যখন প্রবাহিত হয় মাঝখানে অর্থাৎ মধ্যেকার অংশে কী তৈরি হয়, একটা অদৃশ্য সীমানা বা প্রাচীরের সৃষ্টি হয়। সেই অদৃশ্য সীমানা যে প্রাচীর সৃষ্টি হলো সেটাকে বলা হয়ে থাকে সীমান্ত। কিন্তু এই দুটো বায়ু পরস্পরের সঙ্গে কেন মিশছে না, এটাও তো একটা প্রশ্ন। তাহলে মিশছে না কেন? না যেহেতু এদের ওজনগত তারতম্যের জন্য, আবার এদের যেহেতু হচ্ছে উষ্ণতাগত তারতম্যের জন্য এরা পরস্পরের সঙ্গে মেশে না। তখন কি হয়, দুটো বায়ু দুটো বিপরীত দিকে অর্থাৎ দুজনের বিপরীত দিকে সমান্তরালে প্রবাহিত হয় এবং মিডিলে কি তৈরি হলো, একটা অদৃশ্য প্রাচীর যেটাকে বলা হলো সীমান্ত। এই সীমান্তে এখানে কি তৈরি হয়, বায়ুর কোনো উলম্ব প্রবাহ দেখা যায় না, অর্থাৎ বায়ু উলম্বভাবে কিন্তু প্রবাহিত হয় না, বায়ু সমান্তরালে পাশাপাশি প্রবাহিত হয়ে চলে যায়। এবং এই যে সীমান্ত সৃষ্টি হলো এটাকে তোমার বলা হয়ে থাকে সাম্য সীমান্ত। সাম্য সীমান্ত বা স্থির সীমান্ত। এভাবে কিন্তু একটা সাম্য সীমান্ত বা স্থির সীমান্ত প্রথম পর্যায়ে কিন্তু সৃষ্টি হলো। এই গেল আমাদের প্রথম পর্যায়ে। এবার চলে এসে আমাদের দ্বিতীয় পর্যায়ে। দেখো এরপরে আরম্ভ হবে আমাদের দ্বিতীয় পর্যায়। দ্বিতীয় পর্যায়ে কী হয়, যেহেতু প্রথম পর্যায়ে আমাদের সীমান্ত তৈরি হলো, যে স্থির সীমান্ত, সেই স্থির সীমান্তের মধ্যে কিন্তু দ্বিতীয় পর্যায়ে কী আরম্ভ হবে, একটা আলোড়নের সৃষ্টি হবে। সেই আলোড়ন সৃষ্টি হওয়ার জন্য কেন না, প্রথম পর্যায়ে দেখে নাও একবার, উষ্ণবায়ু হচ্ছে কি, উষ্ণবায়ু তোমার হচ্ছে হালকা, উষ্ণবায়ু সবসময় কী করে, উপর দিকে ওঠার চেষ্টা করে। উষ্ণবায়ু কী করবে, ওপরের দিকে ওঠার চেষ্টা করবে। আর শীতল বায়ু ভারী বলে কী করবে, সবসময় কোন দিকে আসার চেষ্টা করবে, নিচের দিকে নামার চেষ্টা করবে। তাহলে মাঝখানে এদের যে সীমান্ত ছিল, উষ্ণবায়ু উপরের দিকে উঠতে গেলে কোথায় ধাক্কা মারবে, এখানে যে সীমান্ত অদৃশ্য এখানে ধাক্কা মারবে। শীতল বায়ু নিচের দিকে নামার সময় কাকে ধাক্কা মারবে, এখানে যে অদৃশ্য সীমান্ত আছে সেখানটায় ধাক্কা মারবে। তো যখনই এদের মধ্যে ধাক্কা আরম্ভ হবে তখন কী হলো, এই যে সীমান্ত, যেটা স্থির সীমান্ত ছিল, এই স্থির সীমান্তের মধ্যে কী হবে, একটা আলোড়নের সৃষ্টি হবে। সেটাই আরম্ভ হবে কোন পর্যায়ে, দ্বিতীয় পর্যায়ে। তো দ্বিতীয় পর্যায়ে ছবিটা দেখে নাও। তোমরা একটু ভালো করে দেখবে, আমার একটু দেরি হচ্ছে আর কি, অসুবিধা হচ্ছে। দেখো এটা আমি রেড কালার দিয়ে করে দিচ্ছি, এটা হয়ে গেল আমাদের উষ্ণ সীমান্ত। আর এই দিকটা যেটা পড়ে থাকলো এটা হয়ে যাবে আমাদের শীতল সীমান্ত। তাহলে দেখো একটাই সীমান্ত ছিল, অর্থাৎ যে সীমান্তটা তোমাকে প্রথম পর্যায়ে দেখালাম সেটা কি হলো, এখানে একটু বাঁক নিল। কেন বাঁক নিল না, এই জায়গায় তাহলে বাঁক যখন নিল তখন এখানটায় কী বায়ু আছে, যাচ্ছে এখানটায় কী বায়ু, উষ্ণ বায়ু। এবার যেটা বললাম যে উষ্ণবায়ু কী করছে, উপরের দিকে ওঠার চেষ্টা করছে। উষ্ণবায়ু যেহেতু হালকা তাহলে সবসময় কী করবে, উপরের দিকে ওঠার চেষ্টা করবে। উপরের দিকে উঠতে গিয়ে এই সীমান্তর যেখানে ধাক্কা মারছিল, অর্থাৎ এইটাকে এইখানটায় ধাক্কা মেরে এখানটায় আরও সৃষ্টি করলো, তো এইটাকে তখন কী বলা হবে, উষ্ণ সীমান্ত। আর এখান থেকে কোন বায়ু আসছে, এখান থেকে আসছে আমাদের শীতল বায়ু। ঠিক আছে, এখানটা হচ্ছে আমাদের শীতল বায়ু। শীতল বায়ু ওপর থেকে সাধারণত নিচে আসার চেষ্টা করছে, কেন না উষ্ণবায়ুর কাছে ধরার জন্য, উষ্ণবায়ুর জায়গাটা দখল করার জন্য। শীতল বায়ু তখন এসে কি করবে না, সীমান্তর প্রথম দিকে অর্থাৎ যেখানে এসে ধাক্কা মারবে সেখানে কি করবে, এখানেও কিন্তু একটা সীমান্ত তৈরি হবে। এই সীমান্তটাকে তখন আমরা কি বলবো, শীতল সীমান্ত। বুঝে গেছে? তাহলে দেখো দ্বিতীয় পর্যায়টা কি, দ্বিতীয় পর্যায়ে হচ্ছে যে সীমান্তটা ছিল সেই সীমান্তটা ভেঙে গিয়ে দুটো সীমান্ত সৃষ্টি হবে, একটা হবে উষ্ণ সীমান্ত আর একটা হবে আমাদের শীতল সীমান্ত। তার দ্বিতীয় পর্যায়ে কি আরম্ভ হলো না, দ্বিতীয় পর্যায়ে এই যে উষ্ণ সীমান্ত এবং শীতল সীমান্ত যে মিডিল পোর্শন, এই জায়গাটা, ঠিক আছে, এখানটাতে তোমার কি হবে না, বক্রতাটা এই জায়গাটাতে কিন্তু বৃদ্ধি পাবে। অর্থাৎ এখানটাতে আমাদের ঘূর্ণাবাতের যে কেন্দ্র সেটা কিন্তু এখানটা থেকে উৎস, অর্থাৎ এই জায়গাটা থেকে উৎস হতে আরম্ভ করলো। ঠিক আছে, তাহলে বক্রতাটা যত বৃদ্ধি পাবে দ্বিতীয় পর্যায়ে তখন এখানটাতে কিন্তু ঘূর্ণাবাতের আমাদের যে কেন্দ্র সেটা কিন্তু এখানে তৈরি হতে আরম্ভ করলো।
ঠিক আছে, অর্থাৎ এখানটাতেই ঘূর্ণবাতের তৈরি আরম্ভ হওয়ার ফলে বায়ুপ্রবাহ উষ্ণ বায়ু উপর দিকে উঠতে লাগবে এবং শীতল বায়ু নিচের দিকে আসার চেষ্টা করতে লাগবে। ঠিক আছে, বেশ, তাহলে এই সীমান্ততে এখানে তরঙ্গ আলোড়নের সৃষ্টি হয়ে গেল। এবার কী হয় না, সাধারণত দুটো বায়ু যেখানে মিলিত হচ্ছে, যেটা বললাম যে উষ্ণ সীমান্ত এবং শীতল সীমান্ত বা উষ্ণ বায়ু শীতল বায়ু যেখানে মিলিত হলো, মিলিত বিন্দুতে কী হয়, একটা তরঙ্গর শীর্ষের সৃষ্টি হয়। কি হয়? তরঙ্গ শীর্ষ, একটা তরঙ্গ শীর্ষের সৃষ্টি হয় এইভাবে। এবং এখানে কিন্তু কী হলো না, ঘূর্ণবাতের আমাদের সৃষ্টি হলো। এই ঘূর্ণবাতের যে সৃষ্টি, এটাকে বলা হয়ে থাকে সাইক্লোজেনেসিস। সাইক্লোজেনেসিস। তা দেখো, খুব সহজভাবে বুঝিয়ে দিচ্ছি, ভালো করে বুঝে নাও যে দ্বিতীয় পর্যায়ে কী হলো। দ্বিতীয় পর্যায়ে এটুকুই বলবে যে প্রথম পর্যায়ে আমরা যখন উষ্ণ সীমান্ত উষ্ণ বায়ু শীতল বায়ু পাশাপাশি প্রবাহিত হয়েছিল, মিডিলে কী হয়েছিল, একটা অদৃশ্য প্রাচীরের সৃষ্টি হয়েছিল, যেটাকে বলা হয়ে থাকে সাম্য সীমান্ত। দ্বিতীয় পর্যায়ে কী হলো না, দ্বিতীয় পর্যায়ে যেহেতু উষ্ণ বায়ু হালকা উপর দিকে উঠতে আরম্ভ করে এবং শীতল বায়ু ভারু নিচের দিকে নামতে চেষ্টা করে, যেন উষ্ণ বায়ু সীমান্তের প্রথম দিকে ধাক্কা মারতে লাগে। যেখানে ধাক্কা মারতে লাগলো সেখানে কী হলো, একটা সীমান্ত তৈরি হয়ে গেলো। সেই সীমান্তের নাম কি? উষ্ণ সীমান্ত। এবং শীতল বায়ু উপর থেকে যখন নিচের দিকে নামতে লাগলো, তখন সাধারণত আর একটা সীমানার অপর অংশে ধাক্কা মারতে লাগে এবং সেখানে কি করে, একটা সীমান্ত সৃষ্টি হয়। সেই সীমান্তটাকে বলা হচ্ছে কি, শীতল সীমান্ত। এবং এর ফলে মিডিল পোর্শনটায় কী হলো না, বক্রতাটা ক্রমশ বাড়তে থাকে, অর্থাৎ তরঙ্গে যে শীর্ষ এখান থেকে কিন্তু আরম্ভ হয় এবং এখানেই তৈরি হয় কি, ঘূর্ণবাতের কেন্দ্র সৃষ্টি হয় এখানে। এইটাকে বলা হয়ে থাকে সাইক্লোজেনেসিস। এই গেল দ্বিতীয় পর্যায়ে। এবার চলে আসি আমাদের তৃতীয় পর্যায়ে। তো তৃতীয় পর্যায়ে কী হয় দেখি। আচ্ছা, আর একটা কথা বলা হয়নি, দ্বিতীয় পর্যায়ে যেটা আছে এইটাকে তোমার আরেকভাবে বলা হয়ে থাকে জন্মলাভ পর্যায়। জন্মলাভ পর্যায়, অর্থাৎ এখানে কিন্তু কি ঘূর্ণবাতের সৃষ্টি হলো, ওই জন্য এটাকে বলা হচ্ছে জন্মলাভ পর্যায়। এবার আসবো আমরা তৃতীয় পর্যায়ে। তৃতীয় পর্যায়ের অপর আরেক নাম হচ্ছে কি, প্রাথমিক পরিণত পর্যায়। প্রাথমিক পরিণত পর্যায়। চলো এই পর্যায়ে কী হয় দেখি। তাহলে দেখো, দ্বিতীয় পর্যায়ে যে আলোড়নের সৃষ্টি হয়েছিল তরঙ্গ শীর্ষ, তৃতীয় পর্যায়ে কী হবে, সে আলোড়নের মাত্রাটা কিন্তু আরও বৃদ্ধি পাবে। ফলে তরঙ্গ দৈর্ঘ্য যত বাড়বে, বক্রতাও তত বৃদ্ধি পাবে। ঠিক আছে, তাহলে কী হয়, চলো দেখি ছবিটাতে। তাহলে তরঙ্গ দৈর্ঘ্য যদি বাড়তে থাকে, দেখো তরঙ্গ শীর্ষ পরিমাণও কিন্তু বাড়তে লাগলো। তাহলে একইভাবে এই দিকটা থাকবে আমাদের উষ্ণ সীমান্ত, আর এখানটাতে থাকবে আমাদের শীতল সীমান্ত। দেখো এখানে যাচ্ছে কি, তাহলে উষ্ণবায়ু, এখানে থাকলো আমাদের আসছে কে, শীতল বায়ু প্রবাহ। শীতল বায়ু কিন্তু দেখো আস্তে আস্তে যত সময় যাবে, শীতল বায়ুও কিন্তু ততটা বেশি বেশি পরিমাণে জায়গা খেতে আরম্ভ করবে। তাহলে যেটা উষ্ণ সীমান্ত গোটাটাই ছিল, উষ্ণ সীমান্তকে কিন্তু ক্রমশ সরিয়ে দেবে, যে সেই জায়গাটা দখল করে নেবে কে, শীতল বায়ু। বেশ, তাহলে শীতল বায়ুর জায়গাটা দেখো দখল করে নিচ্ছে। এইটা হয়ে গেল আমাদের শীতল সীমান্ত, আর এটা হলো উষ্ণ সীমান্ত। বেশ, তো চলো এবার দেখি না আমরা তাহলে কি হয় এই পর্যায়টাতে। তাহলে কি বললাম, যে এই পর্যায়ে সীমান্ত বরাবর একটা তীব্র আলোড়নের সৃষ্টি হয়ে যাবে। তাহলে যত তীব্র আলোড়নের সৃষ্টি হবে, তরঙ্গ দৈর্ঘ্যের যে বিস্তার, সে তরঙ্গ দৈর্ঘ্যের বিস্তারটা কী হবে না, বাড়বে এবং বক্রতারও কিন্তু বৃদ্ধি হবে। দেখো এই পর্যায়ে কী ছিল, তরঙ্গ দৈর্ঘ্য কিন্তু বক্রতা কিন্তু কম ছিল, অর্থাৎ এখান থেকে তৈরি আরম্ভ হলো। তৃতীয় পর্যায়ে অর্থাৎ কি প্রাথমিক পরিণত পর্যায়ে বক্রতাটা ক্রমশ বেড়ে গেল, তো তরঙ্গ শীর্ষে উচ্চতা কিন্তু ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। ঠিক আছে, তাহলে তখন কী হবে, যে উষ্ণ বায়ু কিন্তু কী হবে, উষ্ণ সীমান্ত বরাবর উষ্ণ বায়ুপুঞ্জ এবং প্রবল আকারে বেশি পরিমাণে বেশি উপর দিকে ওঠার চেষ্টা করবে। ঠিক আছে, এবং শীতল সীমান্ত বরাবর শীতল বায়ু কী হবে, সক্রিয় হবে এবং নিচের দিকে ক্রমশ নেমে এই যে নিচের পোর্শনে উষ্ণ বায়ু আছে সেটাকে ঠেলে ওপর দিকে তুলে দিতে চেষ্টা করবে।
ঠিক আছে। তখন কি হবে, যে উষ্ণ বায়ু যত উপরের দিকে উঠবে, উপরের দিকে উঠে যাওয়ার জন্য এখানটা শীতল বায়ু কিছুটা কাছাকাছি আসার ফলে এখানটাতে ঘনীভূত হয়ে গিয়ে বৃষ্টিপাত ঘটাতে আরম্ভ করবে। অর্থাৎ তৃতীয় পর্যায়ে কিন্তু ঘূর্ণবাতের ফলে বৃষ্টিপাত ঘটতে সৃষ্টি হয়। কেমন? এবং এখানে কি হয়, যে সমচাপ রেখাগুলি, সমচাপ রেখা কেমন হয়, সমচাপ রেখাগুলি গোলাকার হতে আরম্ভ করে, সমচাপ রেখাগুলি গোলাকার হয়। ঠিক আছে। আর কি বললাম, যে কিসের সৃষ্টি হয়, বৃষ্টিপাতের সূচনা হয় কোনখানে, তৃতীয় পর্যায়ে। ঠিক আছে। তাহলে এই গেল আমাদের তৃতীয় পর্যায়ে বা প্রাথমিক পরিণত পর্যায়ে। তাহলে বোঝা গেছে। আর কি তৈরি হবে, দেখো এখানেই এই তৃতীয় পর্যায়ে নিম্ব স্ট্র্যাটাস, স্ট্র্যাটাস, অল্টো স্ট্র্যাটাস, সিরো স্ট্র্যাটাস প্রভৃতি এই সমস্ত মেঘগুলো কিন্তু এই পর্যায়েই সৃষ্টি হয়। তাহলে এইটা গেল আমাদের প্রাথমিক পরিণত পর্যায়। আচ্ছা, এবার চলে আসি আমরা, দেখো 4 নাম্বার, অর্থাৎ কি সম্পূর্ণ পরিণত পর্যায়। এখানটাতে দেখো কি হবে, যে তৃতীয় পর্যায়ে আমরা কি দেখলাম, যে বক্রতাটা ক্রমশ বাড়ছিল। উষ্ণবায়ু সাধারণত কী করলো না, উপর দিকে উঠলো, শীতল বায়ু উষ্ণবায়ু জায়গাটা দখল করার চেষ্টা হচ্ছে, শীতল বায়ু উষ্ণ বায়ুকে নিচের জায়গা থেকে একদম সম্পূর্ণ উপরের দিকে ওঠানোর চেষ্টা করতে লাগলো, সেই জন্য শীতল বায়ু বেশি পরিমাণে জায়গা দখল করতে লাগলো। চতুর্থ পর্যায়ে আমরা কি দেখবো, যে যে বক্রতাটা যতটা বৃদ্ধি পেয়েছে, বক্রতার পরিমাণটা আরও বৃদ্ধি পাবে। দেখি চতুর্থ পর্যায়ে কেমন ছবি হয়। চতুর্থ পর্যায়ে দেখো বক্রতাটা ক্রমশ আরও বাড়বে। তাহলে দেখো এটা হয়ে গেল আমাদের উষ্ণ সীমান্ত, একইভাবে এই দিকটা হয়ে গেল দেখো শীতল। দেখো এইখানে যাচ্ছে তাহলে কি উষ্ণবায়ু, আর এখানটা আমাদের তৈরি হলো কে, উষ্ণ সীমান্ত, এই জায়গাটা। হলো, এই জায়গা থেকে গোটাটাই কিন্তু চলে আসছে এবার কে, শীতল বায়ু। এখানটায় তোমার থাকলো শীতল সীমান্ত, আর এইটা হয়ে গেল আমাদের শীতল বায়ু। তাহলে দেখো এটা হচ্ছে আমাদের সম্পূর্ণ পরিণত পর্যায়ে। তাহলে এই পর্যায়ে কি হয়, এই পর্যায়ে শীতল, এই সম্পূর্ণ পরিণত পর্যায়ে কি হচ্ছে, যে সাধারণত শীতল সীমান্ত দ্রুত গতিতে অগ্রসর হতে আরম্ভ করে। তা দেখো আগে যে পর্যায়টা ছিল, শীতল সীমান্ত বেশি জায়গা জুড়ে চলে এলো, কিন্তু অর্থাৎ উষ্ণ বায়ুর যে জায়গাটা ছিল সেটা কিন্তু শীতল বায়ু দখল করতে আরম্ভ করেছে। অর্থাৎ দেখো পরিসরটা কিন্তু ক্রমশ আগেটা থেকে ছোট হতে লেগেছে। দেখো এখানে জায়গাটা যতটা বড় ছিল, প্রথমটা দেখো জায়গা অনেক বড় ছিল উষ্ণবায়ুর, সেই জায়গাটা দখল করলো কতটা, কিছুটা দেখো গ্যাপ কমে গেল। চতুর্থ পর্যায়ে এসে আমরা কি দেখছি, যে এখানটাতে গ্যাপটা কিন্তু অনেকটাই কমে গেছে। তাহলে কি না, শীতল বায়ু অতি দ্রুত গতিতে, অর্থাৎ নিজের জায়গা দখল করার জন্য ক্রমশ চলে আসছে, এবং উষ্ণবায়ুর জায়গাটা কিন্তু ক্রমশ অধিকার অর্থাৎ গ্রাস করে নিচ্ছে। ঠিক আছে। কি হবে এই টাইমে, না শীতল সীমান্ত তখন উষ্ণ সীমান্তকে কিন্তু সংকীর্ণ করে দিচ্ছে। তাহলে গ্রাস যদি করে নেয়, তাহলে যে গ্যাপটা ছিল সেটা কিন্তু কমে যাচ্ছে, অর্থাৎ দৈর্ঘ্যটা কিন্তু হ্রাস পাচ্ছে। ঠিক আছে। কিন্তু এখনও উষ্ণ সীমান্ত এবং শীতল সীমান্ত দুটো কিন্তু আলাদা আলাদা বোঝা যাচ্ছে, কিন্তু কি উষ্ণ সীমান্ত পরিমাণটা কম এবং শীতল সীমান্ত বেশি জায়গা ঘিরে নিচ্ছে। এর ফলে কি হবে, যে উভয় যে সীমান্ত, সেই সীমান্ত বরাবর কিন্তু আলোড়নটা অনেকটা বেশি হতে আরম্ভ করে। ঠিক আছে। বেশি হওয়ার ফলে কি উচ্চতাটা কিন্তু ক্রমশ বাড়তে লাগলো। দেখো আগে যে উচ্চতা ছিল তার থেকে বর্তমানে অর্থাৎ এখনকার উচ্চতা কিন্তু অনেকটাই বেশি হয়ে গেছে। এবার শীতল বায়ু যেহেতু হচ্ছে ভারী এবং গতিশীল, ওই জন্য কী করবে, একদম দেখো উষ্ণ সীমান্তের কাছাকাছি চলে এসছে। তরঙ্গে যে বিস্তার সেটাও কিন্তু অনেকটা বেশি হয়ে গেছে। ঠিক আছে। তাহলে এই টাইমে কী হয়, যে প্রবল আকারে ঘূর্ণবাত মানে প্রবল আকার ধারণ করে এবং বৃষ্টিপাতটা বেশি হতে থাকে এবং ঘূর্ণবাত সম্পূর্ণ বিকশিত হয়ে যায়, দিয়ে পরিপূর্ণতা লাভ করে। তাহলে এই গেল হচ্ছে আমাদের সম্পূর্ণ পরিণত পর্যায়। এর পরের যে পর্যায় সেটাকে দেখো 5 নাম্বার, ওটা বলা হয়ে থাকে অন্তর্ধৃত পর্যায়। অন্তর্ধৃত পর্যায় বা অবরুদ্ধ পর্যায়েও বলা হয়ে থাকে, অবরুদ্ধ
সীমান্ত। ঠিক আছে, এই একটা পর্যায়ে পরবর্তী 5 নম্বর পর্যায়ে সৃষ্টি হয়। এখানটাতে কি হয় দেখো, এখানটায় তৈরি হবে যে শীতল আর উষ্ণ বায়ুপুঞ্জ, অর্থাৎ শীতল সীমান্ত উষ্ণ সীমান্ত ছিল। কী বায়ু ছিল? শীতল বায়ু উষ্ণ বায়ু। দুটো বায়ু কিন্তু কি ক্রমশ আস্তে আস্তে উপরের দিকে উঠতে লাগবে। এবার শীতল বায়ুর উষ্ণ বায়ু যত উপরে উঠতে লাগবে, শীতল বায়ু কিন্তু চক্রাকারে উষ্ণ বায়ুর জায়গাটাকে তত বেশি পরিমাণে ঘিরে ফেলার চেষ্টা করবে। এবার শীতল সীমান্ত একসময় কি করে না, এই অন্তর্ধিত পর্যায়ে উষ্ণ সীমান্তকে ক্রমশ ধরে ফেলে, দিয়ে এদের যে চূড়ার অংশটা ছিল, এই দেখো এই যে চূড়ার অংশটা আছে, এই পরবর্তী 5ম পর্যায়ে কিন্তু এই চূড়ার অংশটা কিন্তু থাকবে না, এটা ভেঙে যাবে। যে ভেঙে গিয়ে তখন কি হবে, যে একটাই কিন্তু সীমান্তও তৈরি হবে, সেটাকেই বলা হবে অন্তর্ধিত পর্যায়। তাহলে আমরা ছবিটা আঁকি, ছবিটা আঁকলে দেখো দেখতে পাবে, বুঝতে পারবে। দেখো এটা তাহলে হয়ে গেল আমাদের শীতল, এটা হয়ে যাচ্ছে উষ্ণ, এটা হয়ে গেল আমাদের উষ্ণ সীমান্ত। এটা হয়ে যাবে আমাদের শীতল সীমান্ত। এইদিকে যাবে আমাদের উষ্ণ বায়ু, উপরে থাকবে দেখো এখানে থাকবে আমাদের শীতল বায়ু। আর এই জায়গা করে একটা কি বললাম সীমানা তৈরি হবে বা সীমান্ত তৈরি হবে, যেটাকে বলা হয়ে থাকে অন্তর্ধিত সীমান্ত। এখানটায় কি হবে না, একদম আরম্ভ করে গোটাটাই কিন্তু গোল করে চক্রাকারে আবর্তন দেখা যাবে। এই গোটাটাই দখল করে নিয়েছে কে? গোটাটাই চক্রাকারে দখল করে নিয়েছে হচ্ছে আমাদের শীতল বায়ু। ঠিক আছে, তাহলে দেখো 5ম পর্যায়ে অর্থাৎ কি অন্তর্ধিত বা পর্যায় বা অবরুদ্ধ সীমান্ত কি বললাম, যেখানে শীতল উষ্ণ বায়ুপুঞ্জ ক্রমশ উপর দিকে উঠতে লাগলো। উঠতে লাগার ফলে শীতল সীমান্ত কি করে, যে এক সময় অর্থাৎ শীতল বায়ু যে উষ্ণ বায়ু জায়গাটা ছিল সেটা কিন্তু গোটাটা দেখো দখল করে নিয়েছে। দখল করে নেওয়ার ফলে উষ্ণ বায়ু অনেকটা অংশ দখল করে নিয়ে শীতল বায়ু চক্রাকারে আবর্তন করতে আরম্ভ করে। দিয়ে এক সময় এই যে বললাম যে চূড়াটা যেটা ছিল দেখো 4র্থ পর্যায়ে যে চূড়ার অংশটা ছিল সেটা কিন্তু এই পর্যায়ে ভেঙে গেছে। ভেঙে গিয়ে শীতল আর উষ্ণ বায়ু মিলে একটা সীমানা তৈরি করছে, যেটাকে তোমার বলা হয়ে থাকে অবরুদ্ধ সীমান্ত বা অন্তর্ধিত পর্যায়, ইংলিশে যেটাকে বলা হয়ে থাকে অক্লুডেড ফ্রন্ট। এই পর্যায়ে তখন কি হয়, ঠিক মিডিল পোর্শন করে কি হয় থাকে সামান্য উষ্ণ বায়ু থেকে যায় এবং চারিদিকে তখন কি করে সাধারণত শীতল বায়ু উষ্ণ বায়ুকে গোল করে ঘিরে ফেলে। ঠিক আছে, তো নিচের পোর্শনটাতে কে পড়ে থাকবে, শুধুমাত্র উষ্ণ বায়ু পড়ে থাকে। এবার অবরুদ্ধ সীমান্ত সৃষ্টি হওয়ার পর কি হয়, যে উষ্ণ বায়ু যেটা বললাম যে কিছু অংশ এই মিডিল পোর্শনে থেকে গেল, আর চারিদিকে তখন কে থেকে যায়, যে শীতল বায়ুপুঞ্জ। এবার শীতল বায়ুপুঞ্জ বেষ্টন করার ফলে উষ্ণ বায়ুর কিন্তু যে এখান থেকে যেটা যাচ্ছিল আর কি, মানে এখানে যেটা পাচ্ছিল উষ্ণ বায়ুর যে প্রবাহ সেটা কিন্তু আর পায় না, ফলে মিডিলে উষ্ণ বায়ু থেকে গেল, চারিদিকে তখন কি হয় না শীতল বায়ু গোল করে ঘিরে অবস্থান করে। তাহলে ঘূর্ণাবাতের কেন্দ্রে কে থাকে, নিম্নচাপ, সে নিম্নচাপে এখানে কে থাকলো উষ্ণ বায়ু, চারিদিকে থাকলো সাধারণত শীতল বায়ু। দিয়ে এই যে এটা দেখতে অনেকটা কার মতো লাগে, ফানেল আকৃতির মতো লাগে, এবং এই ফানেল আকৃতি ঘূর্ণবাদ লাভ করে এবং ঘুরতে ঘুরতে বায়ুমণ্ডল থেকে নিম্ন বায়ুমণ্ডলে নেমে আসার চেষ্টা করে। অর্থাৎ ঘূর্ণবাদ ঊর্ধ্ব বায়ুমণ্ডল থেকে ঘুরতে ঘুরতে নিচের দিকে নেমে আসার চেষ্টা করে। তাহলে এই গেল হচ্ছে আমাদের অন্তর্ধিত পর্যায় বা অবরুদ্ধ সীমান্ত। তাহলে এখানটাতে কী হলো থাকলো, যে উষ্ণবায়ু মিডিল পোর্শন ঢুকে যাওয়ার ফলে শীতল বায়ু ক্রমশ থেকে চারিদিকে ঘিরে ফেলে এবং উষ্ণবায়ুর কিছুটা অংশ নিচে এখানে পড়ে থাকে। এবার আসবে শেষ পর্যায়ে অর্থাৎ সমাপ্তি পর্যায়ে। কি হয়, দেখো সমাপ্তি পর্যায়ে ছবিটা হচ্ছে কি, তাহলে যখন ওখানে হয়ে গেল কি থাকলো, এইটা হয়ে গেল আমাদের সীমান্ত। নিচে চলতে লাগলো আবার উষ্ণবায়ু, আর উপরের দিকে একইভাবে থাকলো শীতল বায়ু।
এখানে কি হয়ে যাবে, ব্যাস। তাহলে এটা হয়ে গেল আমাদের শীতল বায়ু। তো এটা হয়ে গেল আমাদের সমাপ্তি পর্যায়ে। এখানটাতে কী হয় যে উষ্ণ বায়ুপুঞ্জ শীতল বায়ুপুঞ্জ দ্বারা বেষ্টিত থাকার জন্য মিডিলটায় উষ্ণ বায়ুপুঞ্জ শীতল বায়ুপুঞ্জ দ্বারা বেষ্টিত থাকায় উষ্ণতা এবং আর্দ্রতা যোগান কিন্তু বন্ধ হয়ে যায়, অর্থাৎ মাঝখানে উষ্ণ বায়ু আর চারিদিকে তো গোটালটায় ঘিরে রেখেছে কি শীতল বায়ু। তাহলে নিচে থেকে যদি উষ্ণ বায়ু যোগান না পাই তাহলে এখানে তো উষ্ণ বায়ু থাকতে পারবে না। তো কী হবে, আস্তে আস্তে এখানটা উষ্ণ বায়ু যোগান শেষ হয়ে যায় এবং শক্তির যে সরবরাহ সেটা কিন্তু কমে যায়। শেষে উষ্ণ যে বায়ুপুঞ্জ চারিদিকে শীতল বায়ুপুঞ্জ ঘিরে থাকার ফলে উষ্ণ বায়ুপুঞ্জটা আস্তে আস্তে শেষ হয়ে গিয়ে ওটাও কিসে পরিণত হয়, একদম শীতল বায়ুতে পরিণত হয়ে যায় এবং উষ্ণ বায়ুপুঞ্জ সম্পূর্ণরূপে এখান থেকে হারিয়ে যায়। এবং এখানে কি হয় না, ঘূর্ণবাতের পরিসমাপ্তি ঘটে। অর্থাৎ ঘূর্ণবাত আগের পর্যায়ে কিন্তু যেটা হলো একদম চরম মানে শেষ পর্যায়ে চলে আসে, যেটুকু বাকি ছিল সেটা কিন্তু এই সমাপ্তি পর্যায়ে এখানে এসে কিন্তু ঘূর্ণবাত একদম চিরতরে বিলীন হয়। অর্থাৎ কি উষ্ণবায়ু যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত ঘূর্ণবাত থাকবে, উষ্ণবায়ু এখানে শেষ, অত উষ্ণবায়ু শীতল বায়ু তো মিশে গেছে, সেই জন্য ঘূর্ণবাতও চিরতরে শেষ হয়। এবং কি হয়, পূর্ব একদম সে প্রথম পর্যায়ের মতো আগের মতো কি হয়, উষ্ণবায়ু এখান থেকে বইতে আরম্ভ করলো এবং ওপরের দিকে আবার শীতল বায়ু বইতে আরম্ভ করলো। তাহলে এই গেল আমাদের 6টা পর্যায়। দেখো তোমাদের যদি কারো বুঝতে অসুবিধা হয় আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আমি উত্তর দিয়ে দেবো আরেকবার। তা দেখো আরেকবার বলে দিই জাস্ট জিস্ট, যে প্রথম পর্যায়ে তাহলে কী তৈরি হলো, দুটো বায়ু আসে, একটা হচ্ছে উষ্ণবায়ু আর একটা গেল শীতল বায়ু। মিডল পোর্শনে কী হয় যে সাধারণত এদের উষ্ণতার তারতম্যের জন্য মাঝখানে একটা বায়ু প্রাচীরের সৃষ্টি হয়, যেটাকে তোমার বলা হয়ে থাকে সীমান্ত। এই সীমান্তটাকে কী বলা হলো, সাম্য সীমান্ত। আর এই সীমান্ত সৃষ্টি পর্যায়কে বলা হলো ফ্রন্টোজেনেসিস। এই গেল আমাদের প্রথম পর্যায়। দ্বিতীয় পর্যায়ে কী হয়, দ্বিতীয় পর্যায়ে আমরা দেখলাম যে সাধারণত যে দ্বিতীয় পর্যায়ে সীমান্তগুলোর মধ্যে দুটো সীমান্ত সৃষ্টি হয়, একটাকে বলা হলো উষ্ণ সীমান্ত আর একটাকে বলা হচ্ছে আমাদের শীতল সীমান্ত। উষ্ণ সীমান্ত এবং শীতল সীমান্ত পড়ার জন্য উষ্ণবায়ু ক্রমশ উপর দিকে উঠতে লাগলো আর শীতল বায়ু নিচের দিকে নেমে আসতে থাকলো। উষ্ণবায়ু উপর দিকে ওঠার জন্য সীমান্তে যেখানে ধাক্কা লাগলো সেখানে তৈরি হয়ে গেল উষ্ণ সীমান্ত, শীতল বায়ু নিচে নেমে আসার জন্য যেখানে ধাক্কা লাগলো সেখানে হয়ে গেল শীতল সীমান্ত। এবং এদের দুটোর মিডিল অংশে যেখানে কি না আমাদের তরঙ্গ শিশির সৃষ্টি হলো সেখানটায় আমার আরম্ভ হলো কি না ঘূর্ণবাতের সৃষ্টি হয়, অর্থাৎ জন্মলাভ করে। এই জন্য এটাকে বলা হয়ে থাকে জন্মলাভ পর্যায়, ওকে আবার বলা হয়ে থাকে সাইক্লোজেনেসিস। তৃতীয় পর্যায়ে কি হয়, তৃতীয় পর্যায়ের ক্ষেত্রে আমরা কি দেখতে পেলাম যে তৃতীয় পর্যায়ে আমাদের উষ্ণবায়ু এবং শীতলবায়ুর মধ্যে দূরত্ব কিন্তু কি ক্রমশ কমে আসে এবং বক্রতাটাও বৃদ্ধি পায়, তরঙ্গ শীর্ষের উচ্চতা ক্রমশ বাড়তে থাকে, অর্থাৎ কি না চূড়ার মতো দেখতে লাগে বা বেশি ত্রিভুজের মতো শঙ্কু আকৃতির মতো হতে থাকে। এইখানে কি হয় যে উষ্ণ সীমান্ত একইভাবে ওপর দিকে উঠতে লাগে আর শীতল সীমান্ত কি হয় না চারিদিকে উষ্ণ সীমান্তকে ঘিরে ফেলার চেষ্টা করে এবং উষ্ণ সীমান্ত ওপর দিকে যখন উঠে যায় শীতল বায়ুর সংস্পর্শে আসে তখন কি হয়, এখানে সাধারণত বৃষ্টিপাতের সূচনা হয় এবং তৃতীয় পর্যায়ে বৃষ্টিপাত আরম্ভ হয়, সমচয় রেখাগুলো গোলাকার হয়। ঠিক আছে, তাহলে এই গেল আমাদের তৃতীয় পর্যায়ে। চতুর্থ পর্যায়ে আমরা কি দেখলাম যে চতুর্থ পর্যায়ের ক্ষেত্রে দেখতে পেলাম যে সম্পূর্ণ পরিণত পর্যায়ে, অর্থাৎ ঘূর্ণবাতে পরিণত অবস্থা কিন্তু সম্পূর্ণভাবে চলে আসছে এখানটায়। এখানটা তখন কি দেখতে পেলাম যে শীতল বায়ু কিন্তু ম্যাক্সিমাম জায়গাটা কিন্তু উষ্ণ সীমান্তের দখল করে ফেলেছে। উষ্ণ সীমান্ত কিছুটা সামান্য পরিমাণ আছে, এদের যে তরঙ্গ শীর্ষ অর্থাৎ শীর্ষের উচ্চতা ক্রমশ বাড়ে, চূড়াও ক্রমশ বৃদ্ধি পায়, তরঙ্গ বক্রতা বৃদ্ধি পেল আর এই উষ্ণ সীমান্তর অনেকটা জায়গা কিন্তু এখানে দখল করে নিয়েছে। এখানে ঘূর্ণিঝড় প্রবল আকার ধারণ করে, বৃষ্টিপাত শুরু হলে এবং ঘূর্ণবাত সম্পূর্ণ বিকশিত হয়। অন্তর্ধিত পর্যায়ে কি দেখলাম যে শীতল সীমান্ত অর্থাৎ শীতল বায়ু উষ্ণ বায়ুর অধিকাংশ জায়গাটা দখল করে নেওয়ার ফলে যে চূড়ার সৃষ্টি হয়েছিল সেই চূড়াটা ভেঙে যায় এবং উষ্ণ ও শীতল বায়ু মিলিত হয়ে অর্থাৎ সীমান্ত মিলিত হয়ে একটাই সীমান্ত সৃষ্টি করে, যেটাকে বলা হলো অবরুদ্ধ সীমান্ত বা অন্তর্ধিত পর্যায় বা অক্লুডেড ফ্রন্ট। এখানে থাকার ফলে কি তৈরি হলো, মিডল পোর্শনটা থেকে গেলো একটু উষ্ণবায়ু, চারিদিকে সাধারণত কি শীতল বায়ু আবদ্ধ করে রাখে। শীতল বায়ু আবদ্ধ করে থাকার জন্য উষ্ণ বায়ুর এখানে প্রবাহটা বন্ধ হয়ে যায়, অর্থাৎ নিচে থেকে কিন্তু উষ্ণ বায়ু আর উপরে সাপ্লাই দিতে না পারার জন্য আস্তে আস্তে কি হয় না এই মাঝখানটা উষ্ণবায়ু থাকার জন্য চারিদিকে শীতল বায়ু ধরে ফেলে এবং এখান থেকে আস্তে আস্তে ঘূর্ণবাত শেষ হতে আরম্ভ করে। তো এটা গেলো আমাদের অন্তর্ধিত পর্যায়। সমাপ্তি পর্যায়ে আমরা কি দেখলাম যে সমাপ্তি পর্যায়ে উষ্ণ বায়ু নিচে থেকে যায়, মাঝখানটায় উষ্ণ বায়ুটা থাকার জন্য এবং চারিদিকে শীতল বায়ু আছে, নিচে থেকে কোনো সাপ্লাই না পাওয়ার জন্য উষ্ণ বায়ুটা আস্তে আস্তে শীতল বায়ুতে পরিণত হয়ে যায় এবং ঘূর্ণবাত সম্পূর্ণরূপে বিলীন হয়ে যায় এবং পূর্বকার বা আগেকার মতোই নিচে উষ্ণ বায়ু এবং ওপর দিকে আবার শীতল বায়ু প্রবাহিত আরম্ভ করে। তাহলে এই গেল আমাদের নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের পর্যায়। তোমাদের যদি কারো কিছু বুঝতে অসুবিধা হয় আমাকে অবশ্যই কমেন্ট করবে এবং কমেন্টে উত্তর দেবো। তোমাদের ভূগোল পরীক্ষা ভালো দাও এবং পরীক্ষা ভালো দিয়ে তোমরা বেশি বেশি নাম্বার তোলো। আমি আজকের মতো এখানেই ভিডিও শেষ করলাম।